জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা গেছেন। গত রাত 11টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল থেকে ক্যাম্পাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে ক্যাম্পাস গেট এলাকায় মারধর করেন কয়েকজন। পরে আহত শামীমকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় শামীমের। এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে, ফুটেজ আছে, এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শীদের এই কমিটিকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম। গতরাতে এসএম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই তথ্য নিশ্চিত করেন সেখানকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তোফাজ্জলের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পরীক্ষা স্থগিত করছে, রেজাল্টে দিবে এখন। এ বিষয়ে আরও জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই ঘটনায় তো 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি ব্যবস্থা নিয়েছে? তদন্ত কমিটি কাজ কবে থেকে শুরু করবে? শাফাত, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে শাহবাগ থানায় একটি মামলার কাজ কিন্তু চলমান রয়েছে, সেটি প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যে মামলাটি রুজু হবে বলে আমরা জানতে পেরেছি এবং 7 সদস্যের যে কমিটিটা গঠন করা হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ফজলুল হক যে হল, সেই হলে রয়েছে এবং তারা এই ঘটনার সঙ্গে বা এই ঘটনায় প্রত্যক্ষদর্শী অথবা এই ঘটনা সম্পর্কে কিছু জানেন এমন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন যে আসলে সেই দিন গতকাল যে রাতে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কি হয়েছিল। আমরা দেখেছি যে আসলে তোফাজ্জল নামে একজনের মৃত্যু হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে এই মোবাইলগুলো চুরি করেছে এবং এখানে আমরা সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখেছি যে প্রধানত যাকে সবচেয়ে বেশি দোষ দেওয়া হয় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা জালাল আহমেদকে, সেই জালাল আহমেদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম। জালাল আমাকে বলছিলেন যে আসলে জালাল এই বিষয়ের সঙ্গে জড়িত নন এবং তিনি বলছেন যে তার দাবি এটা, তিনি যখন এসেছেন তখন ওই সময়ের মধ্যেই তোফাজ্জলকে প্রায় 2 বার মারা হয়েছে এবং সে ভিড়ের মধ্যে দেখেছে যে কেউ তোফাজ্জলকে মারছে, এরকম একটি দাবি কিন্তু তিনি করতে চাচ্ছেন। এবং আমরা এখানকার শিক্ষার্থী যারা রয়েছে এই হলে থাকেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত আসলে তারা নিশ্চিত নয় যে কে বা কারা হত্যা করেছে তোফাজ্জলকে। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের চাপা ব্যাপার রয়েছে, অর্থাৎ কী হয়েছে বা কেন হয়েছে সেই ঘটনাটি কেউই খুব সুস্পষ্টভাবে কিছু বলছেন না বা বলতে পারছেন না, এরকম একটা অবস্থান দেখতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে
কমিটিটি করা হয়েছে, যেই তার 7 সদস্যের কমিটি, তারা কিন্তু এখন কাজ করছেন এবং তারা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এই কথাবার্তা বলার পর যে আসলে জানা যাবে যে এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে কারা জড়িত বা কি হয়েছিল ঘটনা। আমরা জানতে পেরেছি যে মোবাইল চুরির অভিযোগে যখন তোফাজ্জলকে যখন মোবাইল চুরির অভিযোগে ধরে আনা হয়, তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই তোফাজ্জলকে প্রায় 3 দফায় মারা হয়। প্রথমত মারা হয় এবং এরপরে তাকে খাওয়ানো হয়, তাকে খাবার খাওয়ানোর পর আবারও পিটিয়ে হত্যা করা হয়। যখন সে মারা যায় তারপরে তাকে ঢাকা মেডিকেলে দিয়ে আসে শিক্ষার্থীরা বা এই হলের শিক্ষার্থীরা, এরকম একটি তথ্য বা অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও এই বিষয়গুলো নিয়ে এখনও যেহেতু তদন্ত কমিটি কাজ করছে, সেই কাজ করার পরই হয়তো সুস্পষ্টভাবে জানা যাবে যে গতকাল রাতে আসলে প্রকৃত অর্থে কী ঘটেছিল এবং কারা কারা এর সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বন ইবনে কামাল। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা যান হাসপাতালে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস প্রশ্নে জানান, নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পরে প্রকৃত অপরাধী শনাক্ত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন খেয়াল রাখতে বলেন সেদিকে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এছাড়া পুলিশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পল্টন থানায় হত্যা মামলায় রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে 2014-2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সর্বশেষ 2024 সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। তখন তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে কোতোয়ালি থানার সেই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর 5 দিন মঞ্জুর করে আদালত। আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল, কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা। তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই। দোহার থানার বিস্ফোরক আইনের মামলায়ও রিমান্ড চাওয়া হয়েছিল সালমান এফ রহমানের, তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় সে আবেদন মঞ্জুর হয়নি। তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে ধানমন্ডি থানার হত্যা মামলায়। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শামসুদ্দিন চৌধুরী মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় আবুল মোতালেব নামে এক আন্দোলনকারী নিহত হয়। সেই হত্যা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে জড়িত মর্মে তাকে আদালতে উপস্থাপিত করা হয়। আসাদুজ্জামান তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায়
আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেন। আর শাহজাহানপুর থানার রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানির মামলায় 2 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে 2 পুলিশ কনস্টেবলকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ। এরই মধ্যে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আসাদুজ্জামান মিয়া, কিন্তু এখনো পর্যন্ত দুদক মামলা না করায় অসন্তোষ জানিয়েছেন বিশ্লেষকেরা। জমি, বাড়ি, ফ্ল্যাট কি নেই আসাদুজ্জামান মিয়ার? নিজের পাশাপাশি সম্পদ গড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে। বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় রয়েছে অন্তত 2টি বহুতল ভবন। ঢাকা মহানগর ও সাভারে অন্তত 4টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অন্তত 20 একর আবাদি ও অনাবাদি জমির খোঁজ মিলেছে। 2টি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের সিংহভাগের অংশীদার তিনি। আসাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং 5 আত্মীয়ের বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানের প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির একটি ন্যাক্কারজনক উদাহরণ এই পুলিশ কর্মকর্তা। তখনকার সরকার তার কাজে ব্যবহার করেছে, আবার তাকে ঢালাও লাইসেন্স দেওয়ার মতন করে ছেড়ে দেওয়া হয়েছে দুর্নীতি করবার জন্য, যার ফলে দুর্নীতিগুলো সে করেছে। আমি তো মনে করি যে এইগুলো অনুসন্ধানের চাইতে সরাসরি মামলা করার মতনই উপাদান পত্র পত্রিকার রিপোর্টে আছে। মামলা করে তদন্তে নামা উচিত ছিল দুদকের। গত 11 সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার থেকে অবসরে যান 2019 সালে। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 15 বছরের সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 8 একর জমি বেড়ে হয়েছে 35 একর। রাজধানী ধানমন্ডি, উত্তরা, বাড্ডা, বনশ্রীতে আছে একাধিক প্লট ফ্ল্যাট। পরিবারের সদস্যদের নামে করেছেন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ। রেল বিভাগে দুর্নীতির পাশাপাশি ব্যাপক দলীয়করণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ছিলেন। পরপর 3 বার নির্বাচিত হয়ে মালিক হন বিপুল সম্পদের। অভিযোগ রয়েছে কোটি টাকা খরচে বিলাসবহুল বাড়ির পাশাপাশি ময়নাদিঘি বাজারে করেন মার্কেট। কাগজে কলমে 2008 সালে মাত্র 8 লাখ টাকার অস্থাবর সম্পত্তি 15 বছরে বেড়ে হয়েছে প্রায় 3 কোটি টাকা। 8 একরের কৃষিজমি বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় বাড্ডা, উত্তরা, বনশ্রীতে রয়েছে একাধিক প্লট। ধানমন্ডিতে আছে 1800 বর্গফুট আয়তনের বাড়ি। রাস্তাটার পশ্চিম সাইডে ওখানে একটু জায়গা আছে, ওখানে ব্যাংক ডাক হয়েছে, ব্যাংকের সাথে মানে 4 তলা বানাইছে। আর এই বাড়িটা এমপি হওয়ার পরে জমি কিনছে ওইদিকে 2.5 বিঘা, এই পুকুরের দক্ষিণ পাশে। রেলমন্ত্রী হওয়ার সুযোগে পঞ্চগড় রেল স্টেশন ও জেলা স্টেডিয়ামের নামকরণ করেন তার বড় ভাই সিরাজুল ইসলামের নামে। এতে ক্ষুব্ধ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয়করণের মাধ্যমে পঞ্চগড়ে একটা মানে সিন্ডিকেটের কারখানা গড়ে তুলেছিলেন। রেল মন্ত্রণালয়ে তার দুর্নীতির শেষ নাই, মানে রেল মন্ত্রণালয়টাকে তিনি ধ্বংস করে দিয়েছেন এবং দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছিলেন। রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 5 বছরে তার 2 ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের সম্পদও বেড়েছে বহুগুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের লিড পার্টনার দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ে শেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলা হলেও 14 বছর ধরে অগ্রগতি নেই মামলাটির। আবার ফ্লাইওভারে গাড়ির সংখ্যা কম দেখিয়ে দেয়া হচ্ছে রাজস্ব ফাঁকি। এখন বেলহাসা আইনি পদক্ষেপ নিচ্ছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। একই প্রকল্পে ব্যবসায়ী মুজিবুল হকের সব শেয়ার কেড়ে নিয়ে তাকেও দেশছাড়া করার অভিযোগ আছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম বড় প্রকল্প যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ, পরে যেটি নামকরণ করা হয় মেয়র হানিফ ফ্লাইওভার। এটি নির্মাণ ও পরিচালনায় ব্যাপক দুর্নীতির দালিলিক প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে।
প্রকল্প নির্মাণের দরপত্রে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের 3টি খ্যাতনামা কোম্পানি অংশ নিলেও যোগ্য বিবেচিত হয় বাংলাদেশ দুবাইয়ের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেলহাসা অ্যাকম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, যেখানে লিড পার্টনার হিসেবে বেলহাসার নাম উল্লেখ আছে। এই যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠানে বেলহাসার শেয়ার 60% আর অ্যাকম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার 40%। আবার অ্যাকম ইঞ্জিনিয়ারিংয়ে ওবায়দুল করিমের 50% শেয়ারের পাশাপাশি 10% তার বন্ধু রবিউল হোসেনের এবং 40% মুজিবুল হকের ছিল। সিটি কর্পোরেশন 2005 সালে ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ দেওয়ার সময় শর্ত ছিল যে লিড পার্টনার বেলহাসার শেয়ার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং তারা নির্মাণ কাজ শেষ করার 5 বছরের আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে চলে যেতে পারবেন না। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে ওরিয়ন, বেলহাসা সহ অন্য শেয়ারহোল্ডারদের একে একে তাড়াতে থাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা দিয়ে বড় শেয়ারহোল্ডার মুজিবুল হককে দেশত্যাগে বাধ্য করা হয়। অবৈধভাবে বোর্ড মিটিং দেখিয়ে ওবায়দুল করিম, তার ছেলে সালমান ও জামাই মেহেদি হাসানের নামে কোম্পানির সব শেয়ার হস্তান্তর করা হয়। একইভাবে দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসার শেয়ারও জাল জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হয় ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে। এমনকি যৌথ বিনিয়োগকারী কোম্পানির নাম পাল্টে নতুন নাম দেয়া হয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যা সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে দলিলপত্র ঘেঁটে জানা গেছে। অনুসন্ধানে দেখা যায় শেয়ার জালিয়াতিতে জাল সই ও প্রতারণার অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলাও করে বেলহাসা। এ ব্যাপারে বেলহাসার সাথে ইমেইলে যোগাযোগ করা হলে জালিয়াতির মাধ্যমে তাদের শেয়ার সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে দুবাইয়ের প্রতিষ্ঠানটি। অ্যাকমের নাম দেওয়া হয় অফ ওরিয়ন গ্রুপ, যেখানে অ্যাকমের মধ্যে ওরিয়ন গ্রুপ বলতে কোনো শব্দ নাই। বেলহাসার সমস্ত সিগনেচার জাল করেছে, অ্যাকমের সমস্ত সিগনেচার জাল করেছে। জাল করে ওবায়দুল করিমের ছেলে সালমান করিম, তার মেয়ের জামাই মেহেদি হাসান, তাদেরকে ইনক্লুড করেছে, করে অ্যাকমটাকে পুরোপুরি নিজের করেছে। বেলহাসার যে শেয়ার হোল্ডিংটা ওইটা ওখানে মাত্র 5% করেছে এবং 95% ওবায়দুল করিম ওরিয়নের সাথে মিলে এটাকে ডাইলিউট করে ফেলেছে। যদি লিড কোম্পানি না থাকে কোনো কোম্পানি বিডের পরে, তাহলে এই কন্ট্রাক্টটাই বাতিল হয়ে যায়। এখানে যে জালিয়াতি হয়েছে, এখানে ক্রিমিনাল অফেন্স হয়েছে, সিভিল অফেন্স হয়েছে। অনুসন্ধানে জানা যায় ফ্লাইওভার নির্মাণ ব্যয় 670 কোটি টাকা ধরা হলেও প্রিফারেন্স শেয়ারের বিপরীতে 5 ব্যাংক থেকে 600 কোটি টাকা সংগ্রহ করেন ওবায়দুল করিম। পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 670 কোটি টাকা থেকে করা হয় 2378 কোটি টাকা। এবারও 2150 কোটি টাকা বন্ড ডিসকাউন্টের মাধ্যমে তোলা হয় অগ্রণী, সোনালী, জনতা ও রূপালী ব্যাংক থেকে। সরেজমিনে ঘুরে দেখা যায় মেয়র হানিফ ফ্লাইওভারে চলাচলকারী বহু যানবাহন থেকে টোল আদায় করা হলেও রসিদ দেয়া হচ্ছে না। আবার কিছু যানবাহনে দায়সারাভাবে ছাপানো রসিদ দেয়া হলেও টাকা নেয়ার হিসাব থাকছে না কম্পিউটারের সফটওয়্যারে। ফলে চুক্তি অনুযায়ী এই ফ্লাইওভার থেকে আদায়কৃত টোলের 5% সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ওই জালিয়াতির কারণে সরকার পাচ্ছে অনেক কম টাকা। এই টোল আদায়ের হিসাবেও আছে ব্যাপক গড়মিল। সড়ক ও জনপথ বিভাগের হিসাব বলছে মেয়র হানিফ ফ্লাইওভারে প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের যানবাহন চলে 8,000 থেকে 10,000। সে হিসাবে টোল আদায় হবার কথা বছরে প্রায় 1200 কোটি টাকা। আর ওরিয়ন হিসাব দিচ্ছে বছরে টোল আদায় হয় 140 কোটি থেকে 178 কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে ওরিয়নের কাছে জানতে চাওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার আশা করছে ঢাকা। এই বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজরের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এই অর্থ বাজেট সহায়তা আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে দেয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই অর্থ অনুমোদন হবে। বরাবরের মতোই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজর। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো নির্মাণ এবং রোহিঙ্গাদের সহায়তাও সংস্থাটি অর্থায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের সাপোর্ট,
এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে। দেশের ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ আর্থিক খাতে সংস্কারের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এক বৈঠকে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এই কথা জানান। গভর্নরের সাথে বিশ্বব্যাংকের 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে নেতৃত্ব দেন রাইজার। সাংবাদিকদের তিনি বলেন, এই সফর বাংলাদেশ ও বিশ্বব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বব্যাংকের একটি বড় অংশীদার জানিয়ে তিনি বলেন, এদেশের ব্যাংকিং খাত সংস্কারের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের ব্যাংক খাত ও আর্থিক খাত সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার কথাও আমরা বলেছি। আশা করি এতে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রশ্নে চাই ডিসিদের সঙ্গে সমন্বয়, পুলিশে ফেরাতে হবে আস্থা। মিরপুর মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট, দুর্ভোগে বাসিন্দারা। ছয় সংস্কার কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা যোগ দেবেন। কমিশনগুলোর কার্যক্রম ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগে গত 11ই সেপ্টেম্বর 6টি কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনগুলোর প্রধান হিসেবে নাগরিক সমাজের বিশিষ্ট 6 জনকে নিয়োগ দেয়া হয়। জনগণের রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষাকে একটি স্থায়ী রূপ দিতে এসব কমিশন গঠনের কথা জানানো হয়। নির্ধারিত 17টি ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবে বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের ক্ষমতা। এজন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্ধারিত 2 মাস পর সেনা কর্মকর্তাদের যেন আবারও এই দায়িত্ব নিতে না হয়, সেজন্য পুলিশের প্রতি দ্রুত আস্থা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। বুধবার সকাল থেকেই 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা নিয়ে সারা দেশে মাঠে রয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ সময়ে ফৌজদারি কার্যবিধির নির্ধারিত 17টি ধারার বাইরে কোনো নির্দেশনা বা বিচার করতে পারবেন না তারা। অপরাধীদের গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর করা, জামিন দেয়া, বেআইনি আটক বা গুম ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি, আইনি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন সেনা কর্মকর্তারা। এছাড়া বেআইনি সভা সমাবেশ, মিছিল ছত্রভঙ্গ করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতাও দেয়া হয়েছে। এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের আইন ভিন্ন আছে। মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেটই, আর ওনাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হচ্ছে ফর দি পারপাস। আর্মি এই সিচুয়েশনে একেবারে তারা তো রিমোটেস্ট, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে সেই পর্যন্ত যায়, তো ওখানে আপনার দেন কোনো মেজার নেওয়ার জন্য বা কোনো অ্যাকশানে নেওয়ার জন্য সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রয়োজন নাই। আর্মির কমিশনড অফিসার যিনি ওই ট্রুপসের যিনি কমান্ডার থাকবেন, উনি ওই পাওয়ারটা উনি এক্সিকিউট করবেন। আইন অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির নিয়ন্ত্রণে থাকার কথা। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকলে ব্যাহত হবে এর আসল উদ্দেশ্য। তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো হচ্ছে তাদের কাজের উপর কোনো নিয়ন্ত্রণ নিতে না পারলে তাদের কাজকে তো কোথাও ভুল করলে সেটাকে সংশোধন করারও সুযোগ থাকবে না। 2 মাসের মধ্যে যদি আসলে সিচুয়েশনটাকে ওনারা ডিল করতে পারেন, ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করছেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ করার আসলে কোনো কারণ দেখি না। অনেক আইনজীবী মনে করেন, নতুন সরকারের 1.5 মাসে মাঠ প্রশাসন ও থানা পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে না পারায় সেনা কর্মকর্তাদের নামতে হলো বিশেষ ম্যাজিস্ট্রেটের ভূমিকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রশাসনের ব্যর্থতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ক্ষেত্রেই ক্ষমতা দেয়া ঠিক নয়। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সব কথা বলেন তিনি। এছাড়া মির্জা ফখরুল অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার দাবি জানান। এ সময় সেখানে ছাত্র আন্দোলনের নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তাদের 15 লাখ টাকার আর্থিক সহযোগিতা করেন। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা ও চাকরির দাবি করেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। পরে বাদীর জবানবন্দি নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামালের। রাজধানীতে আবারও দেখা দিয়েছে পানির সংকট। মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবরের বাসিন্দারা জানিয়েছেন, সংকটের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। ঢাকা ওয়াসা 70% পানি উত্তোলন করে ভূগর্ভ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে যেন ভূগর্ভস্থ পানির উত্তোলন আর বাড়ানো না হয়। প্রতি বছর জুলাই আগস্টে বাড়ে গরমের তীব্রতা। এ সময়ের পর থেকে কয়েক মাস দেখা দেয় পানির সংকট। এমন পরিস্থিতি রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি ব্যাচেলর মেস এটি। নিয়মিত পানির সংকট থাকায় বিপাকে এখানকার বাসিন্দারা। বাথরুমেও যাওয়ার মতন কোনো অবস্থা নেই, আর গোসল তো আমরা 4 দিন যাবত করতেইছি না কেউ, আর খাওয়াও আপনার বাইরে থেকে খাইতে হচ্ছে। আমরা টোটালি একেবারে অসহায়। এখন আমাদের আর কিছুই করার নেই। আমরা যে পাশে থেকে পানি নিয়ে আসবো তারও কোনো সিস্টেম নেই, পাশের বাসারও সেম অবস্থা। শুধু মিরপুর নয়, পানি সংকট দেখা দিয়েছে আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, মালিবাগ, জুরাইন, নিউ মার্কেট এলাকাতেও। মোটর দিয়ে টেনেও পাওয়া যাচ্ছে না পানি। আমারে সবাই বলে পানি নেই কেন, পানি নেই কেন। লাইনে যে পানি নেই এটা তো কেউ বোঝে না, কেউ জানেও না। আর আমারে খালি পানি কথা, পানি কেমনে হোক আমারে ম্যানেজ করতে হবে। আশা করে রাতে 1:30টায় বা 2টায় ওই সময় পানি দিয়ে পানি আনতে হয়। অনেক কষ্ট আমার, মনে করেন প্রায় আধা ঘন্টার মতো পানি দিতে হয়। তারপরে এই ধরনের কষ্টটা আজকে 2 মাস যাবত। পানির সংকট নিয়ে ওয়াসার একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কেউ এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি। ঢাকায় দৈনিক পানির চাহিদা 265 কোটি লিটার। এর প্রায় 70%ই ভূগর্ভস্থ থেকে সরবরাহ করে ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি, না হয় শঙ্কা আছে ভূপৃষ্ঠ দেবে যাওয়ার। ভূগর্ভস্থ পানির লেয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে এক ধরনের ঝুঁকি তৈরি করে ল্যান্ডস্লাইড হওয়ার, সামান্য ভূমিকম্পে এই ধরনের বড় ধরনের বিপর্যয় আসতে পারে। ওয়াসাতে আমরা প্রকল্প ভিত্তিক, অর্থাৎ যত বেশি দূর থেকে পানি আনা যাবে তত বড় প্রকল্প হবে, তত বেশি করে এটি প্রকল্প বাণিজ্য হবে। এই ধরনের একটি প্রবণতা আমরা সুদীর্ঘ সময় ধরে ওয়াসাতে লক্ষ্য করছি। পানির সংকট দূর করতে জলাধার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণ করতে ডিম মুরগির দাম নির্ধারণ নয়, করতে হবে খাবার এবং বাচ্চার দাম নির্ধারণ। খামারিরা বলছেন, সরকার নির্ধারিত ডিম মুরগির নতুন দামে লাভবান হবে কর্পোরেট গ্রুপগুলো। আর কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ডিম মুরগির দাম আরও কমানো সম্ভব। আগস্টের বন্যায় দেশের 7 জেলায় 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। বন্যার পরেই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। 1 মাসের ব্যবধানে 9% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। এমন পরিস্থিতিতে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 179 টাকা 59 পয়সা ও প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। খামার পর্যায়ে যদি 1 কেজি ব্রয়লার মুরগি 169 টাকায় বিক্রি হয়, তো সেখানে যুক্ত হবে আরও কমপক্ষে 30 টাকা যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে। কিন্তু তারা মাত্র 3 টাকা যুক্ত করেছেন। তবে এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়।
গত এক মাসে মুরগির খাবারের 50 কেজির বস্তায় দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার ডিম মুরগির দাম যৌক্তিক পর্যায়ে বেঁধে দিয়েছে বলে মত ব্যবসায়ীদের। ডলার রেট যদি কমে যায় 90 টাকা এসে পড়ে, তাহলে তো ওই যত পার্সেন্ট ব্রয়লারের দাম ডলারের দাম বেড়েছে, যেমন আমরা 34% বা 35% ডলার রেট, এটা যদি কমে যায় তাহলে 35% দাম কমে যাবে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুফল পেতে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়ার তাগিদ এই ব্যবসায়ী নেতার। খামার থেকে ডিম নিয়ে পাইকারের কাছে বিক্রি করা, অথবা পাইকাররা খুচরা বিক্রি করে, তাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, তারা যেন অতিরিক্ত ডিম দাম, ব্রয়লারের দাম বা সোনালির দাম রাখতে না পারে। প্রতি মাসে ডিম মুরগির দাম নির্ধারণের সিদ্ধান্তে প্রান্তিক খামারিদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান খামারিদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সবসময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। উন্মুক্ত দরপত্র ছাড়া কাউকে কার্যাদেশ দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, কয়েকদিন লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে। সামনে আরও কমবে। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। এর থেকে বড় বিশেষজ্ঞ আমাদের জানা মতে কেউ নেই। তো ওই জন্য এখন থেকে আপনি এই এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিতে পারতাম, যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ এটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করেছি প্রথম, এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রতিশ্রুতি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা মেনে চলি।